প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আমি আনোয়ার সাদি। আপনারা দেখছেন নিউজ 24। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, দেশে এবং বিদেশে ব্যবসার নতুন নতুন প্রবণতা নিয়ে আলোচনা করে থাকি। ব্যবসার সমস্যা এবং নানান বিষয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি দুজন আমার সঙ্গে রয়েছেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি এবং রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন জনাব হেলাল উদ্দিন, তিনি সাবেক সহসভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই। জনাব হেলাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজি। একদম ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসায় বাংলাদেশে ব্যবসায়ীদের পুঁজি সরবরাহ ঠিক আছে কিনা, পুঁজির কোনো রকম সংকট আছে কিনা, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে আমরা একটু খুলনায় সংযুক্ত হতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। তার কাছ থেকে আমরা জেনে নেব সেখানের ব্যবসায়ীদের, গ্রামে ব্যবসায়ীদের পুঁজির সংযুক্ত হতে পারছি না আমরা। প্রথমে যাচ্ছি জনাব হেলাল উদ্দিন, আপনার কাছে। কি মনে হয় আপনার এখন আমাদের ব্যবসার জন্য পুঁজি কোনো রকম সংকট কি? ধন্যবাদ সাদি ভাই। প্রথমত হচ্ছে একেবারেই দুই শব্দের অর্থ হচ্ছে পুঁজি, বাট এটা হচ্ছে একটা বিশাল বিষয় একটা জাতির জন্য, দেশের জন্য। এখন পুঁজির সংকট যদি একভাবে বলি যে পুঁজি সংকট, তো যদি আমি ব্যবসা হিসেবে বলি তাহলে বলবো অবশ্যই পুঁজি সংকট আছে। আবার যদি রাষ্ট্রীয় কাঠামোতে বলেন, যেই পরিমাণ টাকা ব্যাংকে জড়ো হয়ে আছে, যে পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে প্রতিদিন রিজার্ভ বাড়ছে, তাতে করে মনে হয় পুঁজি কোনো সংকট নাই। আসলে মূল বিষয়টা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা কীভাবে করছেন। এই ডিস্ট্রিবিউশন চেইনটা যদি আপনার ঠিক না থাকে, আপনি সুষম বন্টন যদি না, অলস টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ব্যবসায়ীদের পুঁজির জন্য একটু চাহিদা আছে, তার মানে সেটাই বলছিলাম যে এই টাকাগুলো যাতে ব্যবসায়ীরা পায়, বিশেষ করে এসএমই সেক্টর যাতে এই টাকাগুলো পায়। ব্যাংকিং ব্যবস্থা কিন্তু এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ব্যাংকে টাকা পড়ে আছে, এদিক থেকে ইন্টারেস্টের রেট কমে গেছে, সব মিলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ছে। হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু আমাদের এক ধরনের উচ্ছ্বাস আছে, বাট আমি মনে করি যে এটাকে প্রপার ডিস্ট্রিবিউশনে যদি হতো, তাহলে আমরা যে চেষ্টাটা করছি 2021 সাল নাগাদ মধ্য আয়ের দেশে চলে যাওয়া, সেটা কিন্তু হতো। এবং বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের মানুষ উদ্যোক্তা পরায়ণ মানুষ, ওরা থেকে যে কোনো জিনিস দিলে তারা কিন্তু অত্যন্ত সাকসেসফুলি কাজটা করতে পারে। এবং আপনি দেখবেন যে এই পর্যন্ত যত পুঁজি দেখবেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু ডিফল্টার একেবারেই নাই বললেই চলে, বাট বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ডিফল্টার হয়েছেন এই দেশে। হাজার হাজার কোটি টাকা যারা নিয়েছেন তারা কিন্তু ডিফল্টার। বাট ওই জায়গায় আমরা দেখছি ব্যাংকগুলো বলেন বা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা বড় লোন দিতে ইন্টারেস্টেড, ছোট লোন দিতে তারা ইন্টারেস্টেড না। কারণ হচ্ছে বড় লোনের কিন্তু তাদের একজনের সঙ্গে ডিল করলেই চলে, ছোট লোনটা ধরুন 500 লোকের সঙ্গে করতে, তারা এই জায়গাটা ভয় পাচ্ছেন। এবং এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত তারা নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা না হবে যে না, তোমাকে এইভাবে ব্যাংকিং সেক্টরটাকে তোমাকে এইভাবে ডেভেলপ করতে হবে, চালাতে হবে। আমরা এখন কি দেখি? এখন দেখি যে সমস্ত আইনগুলো ব্যাংকের পক্ষে, কোনোটাই কিন্তু ঋণ গ্রহীতার পক্ষে না। সমস্ত আইন, আপনি একটা কলম দিয়ে সিগনেচার করুন, সেই কলমটা আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যে স্ট্যাম্পে তাকে জায়গা জমি লিখে দিচ্ছেন, সেইটার টাকাও কিন্তু একজন ঋণ গ্রহীতাকে দিতে হচ্ছে। ব্যাংক শুধু মুনাফা খাচ্ছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ব্যাংকেরও দায়িত্ব নিতে হবে, তাদেরও কিন্তু গ্রামে গঞ্জে যেতে হবে। ব্যাংকের ম্যানেজার শুধু অফিসে বসে থাকবেন আর আমাদের টাকা এসি রুমে বসে থাকবেন, অন্য কর্মকর্তা কর্মচারীরা বসে থাকবেন এসির মধ্যে, আর আমি সারাদিন গ্রামে ওই কাজ করব, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাকেও গ্রামে যেতে হবে, যেখানে টাকা দেন সেই টাকাটা যাতে উঠে আসে। এবং যেটা আমরা বারবার বলছি যে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীদেরকে বেশি করে হেল্প করতে হবে, তাহলে কিন্তু বড় পুঁজির ব্যবসায়ীরা বেরিয়ে আসবে। আমরা কি দেখছি, বড় পুঁজির ব্যবসায়ীরা যেই পরিমাণ টাকা নেন সেই পরিমাণ অ্যাসেটও কিন্তু তাদের নেই, তো তাদের টাকা দিচ্ছেন কিভাবে? অর্থাৎ এই জায়গাগুলো রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে ব্যাংকগুলো কিভাবে পরিচালিত হবে। ব্যাংকের বক্তব্য জানার জন্য আমরা চেষ্টা করছি এবিসিসিআইর সাবেক সভাপতি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরামউদ্দিন আহমেদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমরা যখনই ওনার সঙ্গে সংযুক্ত হতে পারবো তখন ব্যাংকের প্রসঙ্গে অবশ্যই কথা বলবো এবং আপনার কথাগুলোর জবাব একটা পাওয়া যাবে, আশা করি ওনার কাছে ব্যাখ্যা পাওয়া যাবে, জবাব না। একটু জনাব হাফিজুর রহমান খান, আপনার কাছে যাচ্ছি। কি বলেন, ঢাকার ব্যবসায়ীদের কথা না হয় পরে শুনি, গ্রামে যারা ব্যবসায়ী আছে তাদের কি পুঁজির যথাযথভাবে তারা পাচ্ছে, পুঁজি তৈরি করতে পারছে নিজেদের পুঁজি নিজেরা? আমি হেলাল ভাইয়ের সাথে একেবারে শতভাগ একমত। উনি যে কথাগুলো বললেন যে পুঁজির অ্যাভেলেবিলিটি আছে, পুঁজি আছে দেশে, কিন্তু পুঁজিটা ঠিক প্রপার জায়গায়, যে জায়গায় বিনিয়োগ করার উচিত ছিল সে জায়গায় বিনিয়োগ হচ্ছে না। আর যারা পুঁজি সংগ্রহ করে ডিস্ট্রিবিউট করেন, যারা ব্যাংক,
তারা যাদের একটু অধিক বড় ব্যবসায়ী যারা একটু বেশি অঙ্কের টাকা নেন, তাদেরকে পুঁজি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ওনারা গ্রামে গঞ্জে যেতে চাচ্ছেন না এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে খুব সহজে ঋণ দিচ্ছেন হয়তো অনেক শর্তগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের উচিত হচ্ছে এখন যে পুঁজির বিনিয়োগটা যেন গ্রামে যায়। আমাদের এন্টারপ্রেনার তরুণ এন্টারপ্রেনাররা যারা আসছে এখন বিজনেসে, তারাই কিন্তু এই যে জিডিপির গ্রোথ বলেন, যে ইনভেস্টমেন্ট হচ্ছে, যে পার্সেন্টেজগুলো বাড়ছে, 78% ইনভেস্টমেন্ট এসছে প্রাইভেট থেকে, আমাদের যা এবার হয়েছে প্রাইভেট এন্টারপ্রেনারের কাছ থেকে। এবং এই প্রাইভেট এন্টারপ্রেনারদের মধ্যে আবার 60% হচ্ছে ইয়াং। তো এই ইয়াং এন্টারপ্রেনাররা খুব সহজে কিন্তু ঋণ পাচ্ছে না, তাদেরকে অনেক শর্তের বেড়াজালে আটকে দেওয়া হচ্ছে। এবং ইয়াং এন্টারপ্রেনারদেরকে যদি আমরা এগিয়ে নিতে না পারি, তাহলে কোনোভাবেই আমাদের অর্থনীতিকে যে গতিতে আমরা এগিয়ে নিতে চাচ্ছি সেটা আমরা এগিয়ে নিতে পারবো না। তো ইয়াং এন্টারপ্রেনাররা কি নিয়ে আসছে? তারা মেধা নিয়ে এসেছে, তাদের কিছু আইডিয়া আছে, এই আইডিয়াগুলোকে তারা ইমপ্লিমেন্ট করতে চায়। এখন যারা পুঁজির বিনিয়োগ করছেন, বিশেষ করে ব্যাংক এবং লিজিং কোম্পানি, তাদের এই আইডিয়াগুলোকে ভালো করে বুঝতে হবে এবং তাদের পাশে যে দাঁড়াতে হবে, যে আইডিয়াটি ইমপ্লিমেন্ট করার জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগছে সেটা আমি তোমাকে দিচ্ছি। এই জায়গায় ল্যাকিং আছে। এবং আমরা যেহেতু অটোমোবাইলের বিজনেস করি, আমি একটা এক্সাম্পল দিতে চাই আমাদেরটাই, যে আমরা সারা দেশে ট্রান্সপোর্টের অ্যাভেলেবিলিটি করার জন্য সারা বাংলাদেশে আমরা ট্রাক বিক্রি করি। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা অটোমোবাইল বিজনেসে, ট্রান্সপোর্ট বিজনেসে আসতে চায়, তাদেরকে কিন্তু আমরা ক্রেডিটেড ট্রাকগুলো সেল করি এবং তাদের রোজগার থেকে তারা 4 থেকে 5 বছরের মধ্যে আমাদের এই ট্রাকের মূল্যটা শোধ করে ট্রাকের মালিক হয়ে যায়। তো এটা কিন্তু একজন এন্টারপ্রেনারকে আমরা ডেভেলপ করছি একদম গ্রামের। এই জায়গায় ব্যাংক সরাসরি তাদেরকে কোনো ফাইন্যান্স করে না, ব্যাংক আমাদেরকে দেয়, আমরা তাদেরকে ফাইন্যান্স করি, আমরা তাদের কাছ থেকে রিকভারি করি এবং ব্যাংকের কাছে পৌঁছে দিই। এখানে কিন্তু একটা কস্ট আছে। আমরা যে এই সার্ভিসটা দিচ্ছি এর জন্য একটা কস্ট আমরা এর সাথে অ্যাড করছি। এই কস্টটাও কিন্তু ওই ক্ষুদ্র একজন বিনিয়োগকারী, সে ক্ষুদ্র একজন ব্যবসায়ী, সে কিন্তু বেয়ার করছে, তার কস্টটা বেড়ে যাচ্ছে। মাঝখানে আমার এই কস্টটার তো দরকার নেই, এটা সরাসরি ব্যাংক থেকে তার কাছে যাবে। এই ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব জায়গায় ডাইরেক্টলি ফাইন্যান্স করা হয়। আমাদের দেশে কিন্তু এটা করা হয় না। মোটরসাইকেলও এরকম করা হয় না। তো মোটরসাইকেলটা আমি ধরে নিলাম একটা প্রাইভেট বাহন, কিন্তু কমার্শিয়াল ট্রাক কিন্তু একটা প্রাইভেট বাহন না, এটা কিন্তু এটার কমার্শিয়াল ইউজ আছে, এটা একটা ব্যবসা। এই ব্যবসাতে ব্যাংকের বিনিয়োগ করা উচিত আমি মনে করি। তো এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচুর বিজনেস এখন ছড়িয়ে গেছে গ্রামে গঞ্জে সব জায়গায়। কেউ হয়তো ফুল চাষ করছে, কেউ হয়তো মাছ চাষ করছে, কেউ হয়তো কিছু সবজি চাষ করছে। তাদের পাশে যদি যাওয়া যায়, এই সমস্ত আইডিয়াগুলোকে ডেভেলপ করে তাদের সাথে যদি পাশে থাকা যায়, তাদেরকে পুঁজিটাকে দেওয়া হয়, আমাদের ইকোনমি আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। জি, জনাব হেলাল উদ্দিন, যে বিষয়টি সামনে এলো সেটি হলো তরুণদের পুঁজির বিষয়টি নিয়ে আলোচনা এখন করা যেতে পারে। যে একজন তরুণ উদ্যোক্তার একটি খুব ভালো ব্যবসা করার বুদ্ধি থাকতে পারে, তার একটা ধারণা থাকতে পারে, কিন্তু তার তো পুঁজি নেই, তার একটা কোম্পানিও নেই লিস্টেড যে সে শেয়ার বাজার থেকে টাকাটা তুলে নিয়ে আসবে, কিন্তু তার এই ব্যবসার সফল উদ্যোক্তা হওয়ার জন্য তার তো পুঁজির দরকার, সে কি করবে? সাদি ভাই, মানে আমরা দেখলাম গত কয়েকদিন আগে পত্রিকা এসছে, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষের মানে বেশি, সারা পৃথিবীতে আমরা বোধহয় সেকেন্ড লার্জেস্ট যে আমাদের দেশে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ আমরা জীবিত অবস্থা আছে, যাদের বয়স এখন 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এটা কিন্তু মানে যুগে যুগে আসে না, এটা 100 বছর পরে একবার আসে এবং ওই সময়টাকে আমরা অতিবাহিত করছি, আমরা সেই মানে এই টাইমটা আমরা পার করছি। আর প্রশ্ন হচ্ছে আমাদের যে তরুণ উদ্যোক্তা, যে কথা আমি একটু আগে বললাম যে আমাদের তরুণ উদ্যোক্তা অত্যন্ত মেধাবী, কিন্তু তারা পুঁজিটা কিন্তু পাচ্ছে না। যে কথাগুলো আমি আগে অনেকবার বলেছি, আপনি দেখেন আপনার প্রচুর চাল আছে, কিন্তু চালটা যদি ক্রেতার জায়গায় বসে না পান তাহলে কিন্তু দুর্ভিক্ষ হবে। এবং এটা আমরা দেখলাম যে একজন নোবেল নরিয়েট কিন্তু এই কথাটা গবেষণা করে বের করেছেন যে খাদ্যের সংকটের জন্য কিন্তু
দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় সাপ্লাই চেনের জন্য। আজকে ব্যাংকগুলোতে যে পরিমাণ টাকা জমে থাকলো, হ্যাঁ, এটা কি কোনো জবাবদিহিতে আছে যে কেন তোমার ব্যাংকে টাকা জমে থাকলো? আজকে যে হারে ব্যাংক ইন্টারেস্ট কমে, মানে যারা আমানত রাখেন তাদের সুদটা কমে এসছে 4 থেকে 5%, বাট যারা মানে লোন নিচ্ছেন তাদের কিন্তু এখনো 12 থেকে 14% নিচে নেমে আসে না। এই যে মাঝখানে ফারাকটা, এই ফারাক আমরা কমাতে পারছি না, বারবার চেষ্টা করছি। এর আগে যখন 10% ছিল তখন তারা 18% দিয়েছেন, এখন তারা 4% দেন, 5% দেন, এখনো তারা 12%। এই যে মাঝখানে স্প্রেডটা ওনারা কমাচ্ছেন না। যেখানে অমর্ত্য সেনের যে কথাটি আপনি বললেন, যে অমর্ত্য সেনের গবেষণার কথা বললেন, স্বাস্থ্য খারাপ হলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, তখন একবার দুর্ভিক্ষ হয়েছিল, কারণ চালের দাম সস্তা ছিল কিন্তু মানুষের হাতে ওই চাল কেনার জন্য টাকা ছিল। ভালো কথা মনে করেছেন। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরামউদ্দিন আহমেদ। জনাব কাজী আকরামউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনায় আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি এবং রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, এবং আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি জনাব হেলাল উদ্দিন। আলোচনায় এক পর্যায়ে এখন কথা উঠেছে যে বাংলাদেশের মানুষ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রমাণ করতে পারছে, ব্যাংকেও অনেক অলস টাকা পড়ে আছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও ভালো, কিন্তু তারপরেও পুঁজির জন্য এক ধরনের আকুতি এখনো অনেকের মধ্যে আছে। তাহলে বেটে বলে হচ্ছে না, আপনি কি মনে করেন কেন হচ্ছে না? এমনটি কেন হচ্ছে? আপনাকে ধন্যবাদ। যে দুজনের নাম বললেন, যাদের দুজনকে আমি দেখছি, দুজনে আমার খুব পরিচিত, এবং হেলাল সাহেব এবং হাফিজুর রহমান সাহেব। আপনি যে কথাটা বলেছেন যে আমাদের পুঁজির অভাব নেই, কিন্তু যুবশক্তি মানে যুবকরা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে না কেন? তো আমি এই হিসাবে এফবিসির প্রেসিডেন্ট ছিলাম, সেটা আমি ব্যাংকার হিসেবে বলতে পারি যে আমরা ব্যাংক থেকে কেউ ইনভেস্ট করতে চেলে, পুঁজি বিনিয়োগ করতে চেলে কখনোই আমাদের কাছ থেকে ফিরে যায়, এটা কিন্তু ঠিক কথা না। আমরা ফিরিয়ে দিই না, কিন্তু কথা হলো যে নিজের চেষ্টা নিজে না করলে, আমি তো বলতে পারি এই জাতীয় যুবক, আমি যে 17 বছর ব্যাংক চালাচ্ছি, কে এসে ফিরে গেছে? একটা যুবকের নাম বলেন যে আমি ইনভেস্ট করতে চেয়েছিলাম, আমাকে ফিরিয়ে দেয়া হয়েছে। কেউ বলেছেন যে 15, 16, 17% যখন ইন্টারেস্ট ছিল তখন আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের সেই আমরা পুঁজি নিতাম যেটা, সেটাও কিন্তু অনেক বেশি ছিল, এখন কমে গেছে। এখন আমি বলতে পারি যে ব্যাংক থেকে টাকা এখন 10%-এর নিচেও পাওয়া যাচ্ছে, এবং আমাদের ব্যাংক, আমি বলি যে সবার সাথে কথাবার্তা হয়, এখন আমরা 10%-এ, এবং খুব ভালো ক্লায়েন্ট হলে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে, আমরা 9%-এও এখন দিচ্ছি, সিঙ্গেল রেজিস্ট্রে এসে গেছে। তাই তাদের আসতে হবে, কেননা একজন হেলাল সাহেব বলেছেন যে আমাদের দেশে এখন যুব শক্তি অত্যন্ত শক্তিশালী, এবং এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এইটা বাংলাদেশে 50 বছর আগে একবার এসেছিল স্বাধীনতা যুদ্ধের সময়। কোনো দেশের রেভলিউশন আনতে গেলে, উন্নতি আনতে গেলে স্বাধীনতা ছেড়ে যুব শক্তি সবচেয়ে বড় শক্তি। এবং আমি মনে করি যে একটা কথা আছে যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তো ওই সময় আমরা যুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন করার জন্য। আজকে আমাদের যুব শক্তিকে যুদ্ধে যেতে হবে এই দেশের আমাদের ইকোনমিক ইমানসিপেশন, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের যুদ্ধে যেতে হবে যুব শক্তিকে। সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আমাদের রাইফেল, কামান, বন্দুক দরকার হবে না, যুব শক্তিকে আমাদের সব দিক দিয়ে সহযোগিতা করে তাদের সেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার সুযোগ দিতে হবে। তা আমি অর্থনৈতিক ক্ষেত্রে এবং ব্যাংকিং সেক্টর থেকে বলতে পারি যে সব ব্যাংকের সাথে আমাদের মিটিং হয়, সব ব্যাংকই আমরা তৈরি, যে কোনো যুব শক্তি সেইভাবে একটা প্রস্তাব নিয়ে আসলে যেটা দেশের জন্য, নিজের জন্য, আগামী দিনের প্রজন্মের জন্য ভালো হবে, সেগুলোর জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি। এবং আমি বলি বাংলাদেশে এমন একটা সময় এখন যে আমরা 2021-এ 21 সালে যদি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের জিডিপি গ্রোথ বাড়াতে হলে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। এবং আজকে না পরশুর পেপারে দেখলাম আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের গত মাসে এবং গত 3 মাসে অনেক বেড়েছে।
অনেকে খালি নেগেটিভ কথা বললে তো হবে না, উৎসাহ দিতে হবে যে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। কিছুই যদি না হয় তাহলে বাংলাদেশে আজকে সারা বিশ্বে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ কেমনে এগিয়ে যাচ্ছে। সুতরাং এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাবে। এবং আমি ওই একজনে বললেন যে খাদ্যের কথা, সেদিন একটা পেপারে দেখলাম যে লেখা আছে যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার এবং এই গ্রামীণ যে আমাদের অবকাঠামো, এইটা এমন অবস্থায় পরিণত হয়েছে, যারা গ্রামে জন্মেছিলাম আর গ্রামে যারা মাঝে মাঝে যান, তারা আগে 20 বছরের গ্রাম, 10 বছরের গ্রাম, 7 বছরের গ্রাম আর আজকের গ্রামে অনেক পার্থক্য। আগে ধানের ক্ষেতে ধান হয়ে পচে যেত, কেননা ক্যারি করার মতো, তাদের বাড়িতে নিয়ে আসার মতো একমাত্র হেড লোড ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না। এখন কিন্তু গ্রামে রাস্তাঘাট হয়েছে, সব জায়গায় রিক্সা যায়, সব জায়গায় ভ্যান যায়, সব জায়গায় গাড়ি যায়। আমরা সবাই কিন্তু গাড়িতে চড়েই নিজেদের সেই পুরানো দিনের বাড়িতে আমরা কিন্তু চলে যেতে পারি। সুতরাং অবকাঠামো শুধু সরকার শহরের না, বড় বড় শহরের সাথে অবকাঠামো না, গ্রামগঞ্জের অবকাঠামো যেখানে সুদৃঢ় হয়েছে সেখানে দেশের যুবশক্তিরা ওই সব জায়গায় তাদের ইন্ডাস্ট্রি, তাদের ইনভেস্টমেন্ট করতে পারে এখন। এবং 100টা আমাদের যে হচ্ছে এটা ইপিজেডের মতো আমরা করতেছি, সেগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি। এবং এখন গ্রামে গঞ্জে ব্যাংক এত শক্তিশালী যে সারা বিশ্বে বাংলাদেশের ব্যাংক একটা বিরাট সুনামের অধিকারী। এবং আমাদের মোস্ট পারফর্মিং সেক্টর এখন ব্যাংকিং সেক্টর। এই ব্যাংকিং সেক্টর থেকে অনেক কথা হয়েছিল এত ব্যাংকের দরকার হয় কি না। এত ব্যাংকের দরকার হয় বলে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে ভারত থেকে, পাকিস্তান থেকে আমরা অনেক এগিয়ে আছি। কেননা আমাদের দেশে 67% লোক, 70% লোক ব্যাংকিং সেক্টর থেকে কাজ করে। কোথায় চলে গেছে? প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন, যে আমাদের এই যে বিধবা ভাতা বলেন, গরিব ইসের ভাতা বলেন, পরিত্যক্তা ভাতা বলেন, তারপর কৃষকের ভাতা বলেন, 10 টাকা অ্যাকাউন্ট, কোটি কোটি 10 টাকা অ্যাকাউন্ট করে আমরা কিন্তু এই সুযোগগুলো গ্রামে ছড়িয়ে দিয়েছে আমাদের বর্তমান সরকার এবং আমরা ব্যাংকে তারা আছি। এই সুযোগ আমাদের যুব হবে এবং যুব শক্তি এগিয়ে এলে আমি মনে করি তারা সব দিক দিয়েই আমাদের সাহায্য সহযোগিতা পাবে। আমি যুবশক্তি এইটাই বলি যে আপনি বলতে পারবেন না যে আমি যুদ্ধ করে স্বাধীন করেছিলাম, কিন্তু আপনি বলতে পারবেন আমি যুদ্ধ করে, আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে, আমার উৎকর্ষতা, আমি যে উৎকর্ষ বাংলাদেশে মধ্যম আয়ে এবং 30-40 বলি, আমি বলি 30 সালের মধ্যে আমরা বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিণত হব, এটা আমরা প্রত্যাশা করি। সেজন্য যুব শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। খালি যুব শক্তিকে চাকরি করালে হবে না, ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা এন্টারপ্রেনিউর হতে হবে। সারা বিশ্বে বলছে বাংলাদেশের যুব শক্তি অত্যন্ত পরিশ্রমী, তারা এন্টারপ্রাইজিং এবং তাদের সুযোগ দিলে তার দেশের জন্য অনেক কিছু করতে পারে। যেমন দেশের জন্য রক্ত দিয়েছে যুব শক্তি, আবার দেশের জন্য, দেশকে অর্থনৈতিক মুক্তি নিয়ে যাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমাদের যুবশক্তি প্রস্তুত। আমার আরেকটা বিষয় জানার আছে, সেটি হলো যে যারা গ্রামে উদ্যোক্তা হচ্ছে তাদের অনেকের পক্ষেই ব্যাংকের কাগজপত্র ঠিকঠাক মতো করে দেয়া এবং ব্যাংক যেসব বিষয়গুলো সামনে নিয়ে আসে লোন দেওয়ার জন্য, সেগুলো সব কিছু ঠিকঠাক মতো করে দেওয়া তাদের পক্ষে একটু কঠিন হয়। সেক্ষেত্রে এই কাগজপত্রের বিষয়টি একটু সহজ করা কিংবা কাগজপত্র করে দেওয়ার জন্য ব্যাংক থেকে কাউকে একজনকে নিয়োগ দিয়ে দেওয়া যে তার হয়ে কাজটি করে দেবে, এমন কোনো একটা উদ্যোগ নিলে সেটি গ্রামের মানুষের জন্য উপকারে আসবে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। এটা আমি বলি অনেক ব্যাংকেই, বিশেষ করে গ্রামীণ ব্যাংকগুলোতে ওই যে মনিটরিং করার জন্য, কনসালটেন্সি করার জন্য অনেক একটা অফিসারকে আমরা সামনের ডেস্কে বসিয়ে রাখি। সেটাতে সব ব্যাংকে আছে আমি বলতে পারবো না, তবে এই জাতীয় সুযোগ যদি যারা ইনভেস্টমেন্ট করতে চায়, পুঁজি বিনিয়োগ করতে চায়, তাদের জন্য এই জাতীয় সুযোগ দেওয়ার জন্য ব্যাংক প্রস্তুত। কেননা আমার ব্যাংকে স্টাফ অফিসার দিয়ে 2000, প্রায় তার ভিতরে 1800 অফিসার আছে। সুতরাং এদের মধ্যে প্রতিটা ব্রাঞ্চে যেসব জায়গায় যুবশক্তি এই জাতীয় ইনভেস্টমেন্ট করতে চায় তাদের জন্য এই কনসালটেন্সি দেওয়ার জন্য, তাদের সুযোগ, তাদের কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য এবং তাদের সেই সিস্টেম মানে পেপার ওয়ার্কসে অনেক সরলীকরণ করতে আমরা রাজি আছি। এবং আপনি
এইটাই বলেন, যুবশক্তিকে এইটাই বলি, ব্যাংকে অ্যাপ্রোচ করুক। আল্লাহ বলেছে যে জাতি, যে ব্যক্তি নিজেকে সাহায্য না করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে না। সুতরাং আপনার ব্যাংকে আসতে হবে। ব্যাংকে না এসে বাইরে থেকে ক্রিটিসাইজ করলে হবে না। ব্যাংকে এসে কবে কে ফিরে গিয়েছে সেটা বলুন, যে অমুক ব্যাংকে গিয়েছিল। আমি বলতে চাই যে আমাদের ব্যাংকের যারা ম্যানেজার, চেয়ারম্যান আছেন, ডাইরেক্টর সহ আছেন, আমরা প্রায় বসি, এ ব্যাপারে আলাপ হয়। সুতরাং আমরা যুবশক্তিকে কাজে লাগানোর জন্য, পুঁজি বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য ব্যাংকের যে কোনো রকম সুযোগ সুবিধা দিতে রাজি আছি। আজকেই আপনার সামনে এই কথা দিচ্ছি, আমার যে গ্রামের গ্রামের যে আছে, মানে আমাদের কী বল, গ্রামীণ ব্যাংক যেগুলো আছে আমাদের, তার প্রত্যেকটা জায়গায় একটা অফিসার রেখেছি, যেখানে গ্রামের লোকেরা তারা কীভাবে অ্যাকাউন্ট খুলবে, যেভাবে রেখেছি, যেভাবে তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবে, কিভাবে টাকা তুলবে, কিভাবে জমা দিবে, এগুলো তখন সে যেভাবে শিখাচ্ছি ঠিক সেইভাবে তারা কিভাবে বিনিয়োগ করবে, সেজন্য একজন অফিসার আমাদের ফ্রন্ট ডেস্কে বসে থাকে। প্রায় জায়গায় দেখবেন আমার ব্যাংকে, আপনি খোঁজ নিয়ে দেখেন, ইনশাল্লাহ সব জায়গায় আছে। সুতরাং আমরা চাচ্ছি শুধু ব্যাংক লেনদেনের জন্য না, পুঁজি বিনিয়োগের সুযোগ দেব। এবং আমি জানি আমাদের যুবশক্তি অত্যন্ত উৎসাহী, এবং আপনি যে কথাটা বলেছেন এটা একটা ভালো কথা, যে এই জাতীয় কনসালটেন্সি আমরা দিতে পারি কিনা, আমরা দিব, আমরা মনিটরিং করব। এমনকি ইন্ডাস্ট্রি করার পরে যখন আমরা টাকা দিই গ্রামের দিকে, তখন আমরা যে দেখি মুরগির খামারে মুরগি আছে কিনা, উনি করতে পারছেন কিনা, ডিমগুলো বিক্রি করতে পারছেন কিনা, কিভাবে উনি নেবেন। এমনও অনেক জায়গা আছে যে আমাদের গ্রামের ব্যাংকে যদি কোথাও কোনো গাড়ি থাকে, আমরা সেই বিনিয়োগকারীকে গাড়ি দিয়ে অনেক সময় সাহায্য করি। জি, জনাব কাজী আকরামউদ্দিন আহমেদ, আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনার একটি জরুরি মিটিং আছে আপনি বলছিলেন আগে, কিন্তু স্টুডিওতে আমাদের সঙ্গে থাকছেন জনাব হাফিজুর রহমান খান, তিনি সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং চেয়ারম্যান রানার গ্রুপ। আমাদের সঙ্গে থাকছেন জনাব হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি এবিসিসিআই। আমাদের আলোচনা চলবে, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। স্বাগত, আপনারা দেখছেন বীজ সংলাপ। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি, এবং আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি এবং রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। আমাদের সঙ্গে আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই এর সাবেক সহসভাপতি জনাব হেলাল উদ্দিন। আমরা আলোচনা করছিলাম ব্যবসার পুঁজি নিয়ে। তাহলে দেখা গেল যে আমরা কাজী আকরামউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করলাম, সাবেক সভাপতি এবিসিসিআই এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান। তিনি বলছেন যে ব্যাংক এখন উদ্যোক্তা বান্ধব, সংকট নেই, উদ্যোক্তা বান্ধব। ডেফিনেটলি আমি একেবারে ওনার সাথেও একমত। যে প্রথমত আমি যেটা বলতে চাই, যে প্রাইভেট ব্যাংক হওয়ার পরে এদেশের ইকোনমিতে কীরকম গতি এসেছে। এখন যে সমস্ত পুঁজি বিনিয়োগ আসছে ব্যাংক থেকে, তার 80% আসছে প্রাইভেট ব্যাংক থেকে এবং 20% মতন আসছে সরকারি ব্যাংক থেকে। যদি সরকারি ব্যাংকই থাকতো, আজকে আমাদের জিডিপি এই লেভেলেও আসতো না, এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম যে লেভেলে এসছে এখানে আসছো না। আমরা মধ্য আয়ের দেশে অলরেডি পরিণত হয়েছি। তো প্রাইভেট ব্যাংকের বিশাল অবদান আছে, তারা পুঁজিটাকে সব লেভেলে ছড়িয়ে দিতে পেরেছেন। ওনারা শিল্পে, বাণিজ্যে সব জায়গায় বিনিয়োগ করেছেন, সব ঠিক আছে। কিন্তু প্রশ্ন আসছে, আসলে কত পার্সেন্ট দেওয়া হয়েছে তরুণ উদ্যোক্তাদেরকে, কত পার্সেন্ট দেওয়া হয়েছে এসএমই খাতকে, এবং তাদের শর্তগুলো কী ছিল। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই বিনিয়োগটা তরুণ উদ্যোক্তাদের জন্য এবং এসএমই খাতে সহজ শর্তে হতে হবে, এবং একটা পার্সেন্টেজ ফিক্স করতে হবে যে ব্যাংক তার টোটাল বিনিয়োগের অ্যাটলিস্ট 20% অথবা 30% এই পারপাসে ব্যয় করবে। তাহলে এটা আরও বেশি গতিশীল হবে। এবং যেহেতু তরুণ উদ্যোক্তা, আকরাম ভাইও বললেন যে তরুণ উদ্যোক্তারা খুবই ভালো করছে, তারা দেশকে পরিচালিত করছে, তারা দেশের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে,
আমরা উন্নত দেশে পরিণত হয়ে যাব 2041 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এগুলো সবই তো খুবই আশার বাণী। আমরাও আসলে দেখছি প্র্যাকটিক্যালি এটা হয়তো সম্ভব করতে হলে ডেফিনেটলি তরুণদের দিকে এবং এসএমইর দিকে নজর দিতে হবে। শুধুমাত্র বড় বৃহৎ যেগুলো সেগুলো নজর দেওয়ার জন্য অনেক লোক আছে, যেমন হচ্ছে ইকোনমিক জোন হচ্ছে 100টা, এখানে কি ক্ষুদ্র তরুণ উদ্যোক্তারা যেতে পারবে? এরা যেতে পারবে না। এখানে কিন্তু বৃহৎ ইন্ডাস্ট্রিরা যাবে, সেটার প্রয়োজন আছে, সেটারও দরকার আছে, সেখান থেকে এক্সপোর্ট হবে, সব কিছু আগাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের জন্য আমরা কি করলাম? আমরা তরুণ ইকোনমিক জোনকে কিছু করতে পেরেছি, আমরা এসএমই জোন কতটুকু বাড়াতে পেরেছি, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল জোন করা হয়েছে জেলা ভিত্তিক তাদেরকে আমরা কি ফ্যাসিলিটিস নিয়ে গেছি, এখানে আমরা পুঁজি কতটুকু দিচ্ছি। এই পুঁজি যদি সহজ শর্তে হয়ে যায়, খুব ইন্টারেস্ট রেটও কমে যেতে পারে, কোনো কিছু মর্টগেজ লাগবে না, এরকম হতে পারে। আমরা কিছুটা রিস্ক নিয়ে দেখি না কেন যে এখানে কি ডিফল্টার হচ্ছে। হেলাল ভাই বলছিলেন যে ক্ষুদ্রদের ডিফল্টার নাই, যা ডিফল্টার বড় বড়। একজন বড় ডিফল্টার যা ডিফল্ট করেছে ওইটুক পুঁজি খালি ক্ষুদ্রদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলে এদেশের ইকোনমিতে অনেক গতি এসে যাবে। জি, আমি হাফিজ ভাইয়ের কথা শুনছিলাম, হাফিজ অনেক বড় এন্টারপ্রেনিয়র, উনি যখন এই কথাটা বলেন তখন কিন্তু আমাদের আসলে আশা মানে বুক ভরে যায় যে উনি এত বড় এন্টারপ্রেনিয়র হয়েও কিন্তু উনি বলছেন যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যদি আপনি সুযোগ না দেন তাহলে কিন্তু দেশ এগোবে না। প্রশ্ন হচ্ছে আপনি দেখেন আমাদের কিন্তু রিসার্চ বলে কোনো জিনিস সরকারি পর্যায়ে তেমন নাই, প্রাইভেট সেক্টর নাই বললেই চলে। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, আকরাম ভাই যখন সভাপতি ছিলেন, আমি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমরা চেষ্টা করেছিলাম ফেডারেশনে একটা রিসার্চ সেল খোলার জন্য, আমরা কিন্তু ওইভাবে করে উঠতে পারি নাই। আপনার এটার জন্য আসলে প্রচুর বিনিয়োগের দরকার, কারণ যারা রিসার্চ করবেন তাদেরকে প্রায় লক্ষ লক্ষ টাকা স্যালারি দিতে হয়, সব মিলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গিয়ে মিনিমাম মাসে আপনার ধরুন 40 থেকে 50 লক্ষ টাকা খরচ করতে হয়। এই জায়গাটা কিন্তু আমরা করতে পারি নাই, প্রাইভেট সেক্টর করতে পারে না। এখন এই জায়গাটা কে তৈরি করতে পারে? আমার মনে হয় হাফিজ ভাইয়ের সঙ্গে একমত হবেন, এইগুলো ব্যাংক যে সেক্টরগুলো আছে, যারা ব্যাংকের মালিক বা যে ব্যাংকগুলো আমাদের এই আজকে প্রায় 30, 35, 40টা মানে প্রাইভেট সেক্টরে ব্যাংক আছে, সরকারি পর্যায়ে ব্যাংক আছে, ওনারা যদি রিসার্চ সেলগুলো ডেভেলপ করেন যে নতুন কি ব্যবসা আসছে। আমরা আজকে যে ব্যবসাগুলো করছি আপনি বিশ্বাস করেন এগুলো সব হচ্ছে নিজে জানে একেবারে না জেনেই শুরু করা, করতে 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 আজকে এই জায়গায় আসে। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে একটা সময় ছিল মানুষ একহালি ডিম খুঁজে পাইতো না, গ্রামের মানুষ রুমালে করে ওই একহালি ডিম নিয়ে এসে 5টা 7টা ডিম নিয়ে এসে বাজারে বিক্রি করতো। সেই দেশে এখন প্রায় 3.5 থেকে 4 কোটি ডিম পার ডে উৎপাদন হচ্ছে। কেন ইমাজিন কেন হচ্ছে? এই জন্য বলেন আমাদের কোনো রিসার্চ ছিল না, আমরা আস্তে আস্তে শুরু করতে 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 আজকে এই জায়গায় চলে এসেছি। এই যে বিষয়গুলো আজকে মিঠা পানির মাছ আমরা মানে উৎপাদনে আমরা ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট কান্ট্রি, এই বিষয়গুলো কিন্তু কোনো রিসার্চের মাধ্যমে হয়নি, মানে করতে করতে এই জায়গায় চলে এসেছি। আজকে তথ্য প্রযুক্তি যে নতুন দুয়ার উন্মোচন হয়েছে, এই ব্যাপারে কি আমরা কিছু জানি? মানে হ্যাঁ, একটা বিশেষ মহল হয়তো বা জানছে। ব্যাংকিং সেক্টরগুলো যদি রিসার্চ সেল খোলে এবং সেখানে যদি রিসার্চ করে বের করে দেয় যে আগামী 10 বছরের মধ্যে এই ব্যবসাগুলো করলে মানে র্যাপিড ডেভেলপ করা যাবে এবং এই ব্যবসার মানে ইয়েগুলো পরিধিগুলো অনেক ব্যাপ্তি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ব্যাংক যদি ওইভাবে মানে উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করে যে ঠিক আছে আমি একটা আজকে 40টা ব্যাংক, 40টা যদি আমাদের রিসার্চ সেন্টার থাকতো, 40 থেকে 40টা আইটেমের ব্যবসা যদি আমরা মানে বিভিন্ন গ্রামে গঞ্জে ইয়াংদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু আমরা এখন কি করছি, একজন মুরগি পালছে আমিও মুরগি পালছি, আরেকজন ডিম তৈরি করছে আমিও ডিম তৈরি করছি, আমরা কিন্তু ডাইভার্সিফিকেশনটা করছি না। আমরা হ্যাঁ ব্যবসার যে বিকেন্দ্রীকরণটা এটা আমরা বুঝছি না। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারতাম যদি না আমাদের রিসার্চ সেল থাকতো প্রত্যেক ব্যাংকে। এবং ব্যাংকের পক্ষে কিন্তু সম্ভব, ওরা যদি মনে করে যে মাসে 40 লক্ষ 50 লক্ষ টাকা ওনারা খরচ করবেন রিসার্চ সেক্টরে, ওনারা কিন্তু হাজার হাজার কোটি টাকার চেয়ে বেশি ব্যবসা করতে পারবেন। কারণ আমাদের যে উদ্যোক্তারা আমাদের কিন্তু এই জায়গাটা আমাদের কিন্তু মানে এক ধরনের মানে অনভিজ্ঞতা আছে যে নতুন কি ব্যবসা পৃথিবীতে হচ্ছে, নতুন কি ব্যবসা করা যায়, এটা কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, এবং না বোঝার পিছনে কারণ হচ্ছে আমাদের কোনো রিসার্চ সেল নাই। আমরা সত্যিকারভাবে গবেষণা করে যে জিনিসগুলো বের করা যায় সেগুলো আমরা করতে পারছি না, প্রাইভেট সেক্টর আমরা করতে পারছি না, সরকার করতে পারছে না। সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক ব্যাংকে একটি শক্তিশালী রিসার্চ সেন্টার থাকবে যেখান থেকে রিসার্চ করে বের করবে আগামী বছর কোন ব্যবসা চলবে, তারপরে বছর কোন ব্যবসা, ওইসব উদ্যোক্তাদেরকে দিয়ে ওরা যদি পুঁজি বিনিয়োগ করেন সেক্ষেত্রে ওনাদের পুঁজির রিস্কটাও কমে আসবে, নতুন ব্যবসার দুয়ারটা উন্মোচন হবে। আপনি বাংলাদেশ থেকে এখন পরচুলা
দেশের বাইরে রপ্তানি হচ্ছে। এটা কি আমরা কখনো ভাবতাম যে এই পরচুলা আমরা দেশের বাইরে রপ্তানি করব? আজকে বাংলাদেশ থেকে প্রায় 5,000 পণ্য দেশের বাইরে রপ্তানি হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু 5,000 পণ্য না, আপনি চায়নার মতো একটা ইকোনমি, একটা জায়ান্ট ইকোনমি আমার পাশে, ইন্ডিয়া আমার পাশে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু আজকে আমরা একটা উচ্ছ্বাস প্রকাশ করছি যে বাংলাদেশের উদ্যোক্তারা ভালো আছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ভালো আছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো আছে। এই যে একটু ভালো সময় যাচ্ছে, একটা ভালো সময় আমরা আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন। আমি দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ গোলাম রহমান। জি মোহাম্মদ গোলাম রহমান, আমি আপনাকে আসলে অবগত করতে চাই যে আপনি রেডবুল জিএমএস 16 অ্যাওয়ার্ড বাংলাদেশ, আমি মোহাম্মদ গোলাম রহমান, আমার পার্সোনাল মোবাইল সেল না মোবাইল সেল নাম্বার লাগবে না, আপনার প্রশ্ন এবং কি জানাতে চান বা কি জানতে চান সেটা আমি আসলে এই অ্যাওয়ার্ডটা বাংলাদেশের পক্ষ হয়ে আমি আপনার আমি আসলে দাবিদার। এখন আমি আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আপনার এটা ট্রান্সফার করার জন্য ওই দেশ এমসিসি থেকে শুরু করে আমি সবাইকে আপনার ডিক্লারেশন করছি। আমার ব্যাংক আমাকে কোনো ডিক্লারেশন করতেছে না যে তুমি এই টাকা এওয়ার হিসাবে তোমার অ্যাকাউন্টে এসে জমা করছে। আমি আসলে ওই খোঁজ করতেছি আমি আসলে কোথায় কিভাবে একজন নিরীহ, এই দেশের একজন নিরীহ জনগণ, আমি আমার মেধা দিয়ে আমি চেষ্টা করছি যেন দেশকে কিছু এনে দেওয়া যায়। জি আমি 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 আসলে দেশকে ভালোবেসে আমার অনেক কষ্ট হয়েছে। আমি এদের সাথে কাজ করতে গিয়ে আমি 120 ঘন্টা টানা সার্ভারে থাকছি ওদের। আমি এখন কষ্ট পাচ্ছি যে আমি আসলে যখন দেশে রেমিটেন্স নিয়ে আসছি, এখন দেশ থেকে আমি ডিক্লারেশন পাচ্ছি না, এটাই আমার কষ্ট। জি আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। সেই সঙ্গে আমি একটু যোগ করে দিয়ে জনাব হাফিজুর রহমান খান আপনার কাছে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকেরও কিছু ঋণের স্কিম বা কার্যক্রম বোধহয় আছে বা ব্যাংকগুলোরও আছে, কিন্তু অনেকেই সেই সব বিষয়গুলো জানে না। আরো একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই। হ্যাঁ দর্শক, আরেকজন দর্শক যোগ দিয়েছেন, বলুন আপনার নাম পরিচয় জানিয়ে আপনার কথাটিও বলুন, তারপর আমরা একসঙ্গে জনাব হাফিজুর রহমান খানের কথা শুনবো। জি, আমি আলমগীর বলছিলাম ঢাকা উত্তরা থেকে। আমার প্রশ্নটা হলো, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন তরুণরা আসতে যাচ্ছে, আমার পরিচিত এরকম আছে, ইউএসএ থেকে আমাকে ফোন করতেছে, কানাডা থেকে আমাকে ফোন করতেছে, স্পেন থেকে আমাকে ফোন করতেছে যে আমরা ওই দেশে টাকা ইনকাম করি, বাট আমি এখন ইনভেস্ট করতেছি বাংলাদেশে। তুমি আমাকে বলো যে কোন সেক্টরে ইনভেস্ট করলে আমরা এখন ভালো বেনিফিট হতে পারবো, দেশের জন্য উপকার হবে, আমাদের জন্য উপকার হবে, আর আমাদের বৈদেশিক যে মুদ্রাটা আছে এটা সঠিক ব্যবহার হবে। তো আমি কয়েকজনের সাথে আলোচনা করছি, কয়েকটা বিজনেসের সাথে কথা বলছি, এই বিষয়ের সাথেও কয়েকজনের সাথে কথা বলছি, বাট তারা আমাকে এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আপনি এই বিষয়টাতে ইনভেস্ট করেন। আমি কয়েকটা বিজনেস গার্মেন্টস ফ্যাক্টরি কয়েকটা লোকের সাথে আলোচনা করছি, তারাও আমাকে বলছে যে আপনারা এখন এই বিজনেসটা আসলে সমস্যা, আরেকটা ইনভেস্ট করতে সেটা বলতে এই সমস্যা, আরেকটা কথা বলছি সেটা বলতে সমস্যা। আসলে আমাকে কেউ আসার পর দেখাচ্ছে না যে আমি কোনটা ইনভেস্ট করব। জি, এটা যদি আপনারা এখন আলোচনা হ্যাঁ, এই কথাটি জনাব হেলালউদ্দিন বলছিলেন যে রিসার্চ করে রিসার্চাররা আমাদেরকে নতুন কি বিজনেস করা যায় সেই বিষয়টি জানাচ্ছেন না। আপনার এই প্রশ্ন আমি নিচ্ছি, আরেকটা ফোন নিয়ে নিই চট্টগ্রাম থেকে, একসঙ্গে আসছি। বলুন দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। আমি বোরহানুদ্দিন বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন হলো, আমরা যারা ব্যবসা আছি, আমরা যারা তরুণ, আমরা যখন ব্যবসা করতে চাই, যখন আমরা লোনের জন্য কোনো ব্যাংকে অ্যাপ্লাই করি, হ্যাঁ, বলতে থাকুন। আমাদের ব্যাংকের যেসব ফর্মালিটি, যেসব নিয়ম কানুনের মধ্যে আমাদেরকে দেয়, ওরা ওসব নিয়ম কানুন পালন করলে তো আমরা আমাদের মতো তরুণ উদ্যোক্তারা কোনোদিনও লোন পাই না। তখন এক্ষেত্রে আমরা আমাদের ইনভেস্টমেন্ট করার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা এবং যারা এই কাজের সাথে জড়িত আপনারা যেন সহজে পান, আপনাদের কাজটা যেন সহজে, এই প্রশ্ন আমরা করেছিলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবিসিসি এর সাবেক সভাপতি জনাব কাজী আকরামউদ্দিন আহমেদের কাছে। তিনটি বিষয় নিয়ে যাচ্ছি জনাব হাফিজুর রহমান খান আপনার কাছে। একটি হলো ব্যাংকের নিয়মকানুন অনেকের জানা নাই, কোন খাতে তারা বিনিয়োগ করবে সেটি তারা জানছে না, এবং ব্যাংকের নিয়মকানুন একটু কঠিন। হেলাল ভাই প্রথম যেটা বলছিলেন যে খুবই ইম্পর্টেন্ট কথা, যে আমাদের রিসার্চ সেল সেভাবে নেই। আমরা কিন্তু আইবিএফবি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম মূলত রিসার্চের কাজই করে থাকে। আমরা
যে সমস্ত নীতিগত বাধা আছে এখন, কিংবা এগুলো আপডেট নাই আইনের, যেটা বাধা তৈরি করছে ব্যবসায়কে, সেগুলো সরকারের কাছে তুলে ধরি। তা আমরা খুব সীমিত আকারে কাজ করছি। তবে আমরা গতকালও এই বিসিসিআই প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম যে আমরা এই বিসিসিআইয়ের সাথে কাজ করতে চাই। উনিও সম্মতি দিয়েছেন। আমরা হয়তো আগামীতে আরও বড় পরিসরে কাজ করব। হেলাল ভাই আরও একটা খুবই মূল্যবান কথা বলেছেন যে ব্যাংকগুলোকে সম্পৃক্ত করে বড় করে কাজ করা যায় কিনা। আমরাও আরও তরুণ উদ্যোক্তাকে সাথে নিয়ে আমরা দেখি, আমরাও চেষ্টা করছি যে বড় করে এই রিসার্চ সেলটা করা যায় কিনা। এটা একটা খুবই আসলে ভালো দিক যে এটা ছাড়া বিজনেসের ডেভেলপমেন্ট সম্ভব না। এইটার একটা দিক। এছাড়া যেটা আসছে, আসলে বাস্তবতাটা এরকম, আমরা যাই বলি না কেন যে তরুণদের কাছে যাদের মেধা আছে, যারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, তারা পুঁজিটা পাচ্ছে না। যে পুঁজিটা তাদের প্রয়োজন সে পুঁজিটা পাচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। ব্যাংক দিচ্ছে, কিন্তু ব্যাংক যে প্রক্রিয়া দিচ্ছে, যেভাবে দিচ্ছে, যত সময় নিয়ে দিচ্ছে, কিংবা দরকার 100 টাকা দিচ্ছে 50 টাকা, এটা কম কাজে লাগছে। আমি এর আগে বলেছি যে প্রাইভেট ব্যাংকগুলোর এই পুঁজি বিনিয়োগের কারণে আজকে আমাদের এই ইকোনমি এই জায়গায় এসছে। তাদের যেটুক এ পর্যন্ত যেটুক করেছেন সেটাকে কিন্তু আমরা একেবারে ধন্যবাদের সাথে আমরা গ্রহণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের দেশের ইকোনমি এই জায়গায় এসছে। কিন্তু পরবর্তীতে আমরা কেন কোথায় যাব? আমরা তো এখন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের কথা ভাবছি। এখন আমাদের কি করণীয়? সেটাই আমরা বারবার বলছি। এখন করণীয় হলে তরুণদের কাছে যেতে হবে। এই এস্টাবলিশড কোম্পানি যারা আছে, যারা অলরেডি অনেক বড় বড় ইন্ডাস্ট্রি করে ফেলেছেন, তাদের দেখার একরকমের একটা সেল করতে হবে, আর তরুণ উদ্যোক্তাদেরকে কিভাবে নার্সিং করতে হবে এর সেলটা আলাদা করতে হবে। এদের পিছনে নজর দেওয়া, এদেরকে পুঁজিটা বিনিয়োগ করা, এদের যে আইডিয়াগুলো নিয়ে আসছে আইডিয়াগুলোকে দেখা কোনটা আসলে ফিজিবল হবে, যেটা হেলাল ভাই বলছিলেন, এটা রিসার্চ সেলের মাধ্যমে এসে তাদেরকে জানানো যে তোমার এই আইডিয়াটাকে এইভাবে মডিফাই করো, এরকম করে তুমি যদি এরকম দেখো তাহলে তোমরা ভালো করবা। আমাদের ইকোনমিতে এখনো পর্যন্ত ওয়েস্টেজের পার্টটা অনেক বেশি। আমাদের ইনএফিসিয়েন্সির কারণে আমরা অনেক টাকা নষ্ট করে ফেলছি, যেটা আরেকটা উন্নত বিশ্বে সেটা হচ্ছে না। জ্ঞানে আমরা যেহেতু শিখছি প্রতি পদে পদে, আমাদের জ্ঞানের অভাবের কারণে আমাদের প্রত্যেকটা এন্টারপ্রাইজের এবং ব্যাংকের সব জায়গাতেই ওয়েস্টেজটা বেশি আছে। এই ওয়েস্টেজ সেভিংসের জন্য যে এক্সপিরিয়েন্সটা দরকার সেটা আমাদের হয়নি। এটাও রিসার্চের মাধ্যমে বের করে এই সমাধান করতে পারি। এবং আমাদের সঙ্গে আরেকজন দর্শক এসেছেন, চট্টগ্রাম থেকে একজন দর্শক যোগ দিয়েছেন এই মুহূর্তে। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বলছি। আমরা যারা ব্যাংক থেকে লোন নিই, লোন নেওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা ব্যাংকে জমা দিই এবং লোন পরিশোধ হওয়ার পরে এই ডকুমেন্টগুলো কি গ্রাহককে এরা ফেরত দেওয়া কি আইনগত কোনো সমস্যা আছে? যেমন আমরা লোন নিলে যেমন চেক নেই, আমরা কিছু ডকুমেন্ট নেই, কিন্তু চেকগুলো আমাদেরকে ফেরত দেয় না, বলে যে না এটা ব্যাংকে থাকবে। চেকগুলো তো কোনো সময় জালিয়াতি হতে পারে আমাদের নামে। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনারা লোন নেওয়ার সময় যেসব কাগজপত্র দেন সেগুলো লোন শেষ হয়ে যাওয়ার পর ফেরত পাবেন কিনা এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, অতিথিদের কাছে জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি এবং রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি জনাব হেলাল উদ্দিন। নিচ্ছি বিরতি।
আবারও স্বাগত বিশ সংলাপে। আমরা আলোচনা করছি পুঁজি নিয়ে। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি এবং রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, এবং আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর সাবেক সহসভাপতি জনাব হেলাল উদ্দিন। দর্শকদের একটা ফোনও আমাদের কাছে ছিল, আমাদের আবার অনুষ্ঠান শেষও করতে হবে। আমি এই মুহূর্তে যাচ্ছি জনাব হেলাল উদ্দিন, আপনার কাছে যাচ্ছি। আমরা 2 মিনিট করে এখন সময় ভাগ করে ফেলছি, যেহেতু অনুষ্ঠান শেষ করব। আমি আর কোনো প্রশ্ন করলাম না আপনার কাছে, আপনার জন্য 2 মিনিট আপনি শেষ। বিষয় হচ্ছে যে আমরা দেশ যত এগোচ্ছে আমাদের কিন্তু দরিদ্র এবং ধনী মাত্রা বেড়ে যাচ্ছে, এবং আগামী 10 বছর পরে কিন্তু আমাদের যে দরিদ্র শ্রেণী তৈরি হবে সেটা আমাদের জন্য একটা লাইবিলিটিস হয়ে দাঁড়াবে। আপনি দেখেন আজকে আমাদের কিন্তু এই যে পুঁজি বিনিয়োগের বেলায় সরকার যেখানে পুঁজি বিনিয়োগ করবে, ব্যাংক যেখানে পুঁজি বিনিয়োগ করবে, এখানে একটা নীতি নির্ধারণ যদি না থাকে, যেটা হয় আপনি দেখেন, আপনি যদি আজকে বাংলাদেশ ব্যাংকের খবর নিয়ে দেখেন অথবা একটা শিডিউল ব্যাংকের খবর নিয়ে দেখেন যে আপনি এসএমই খাতে কত লোন দিয়েছেন, ওনারা কিন্তু 1000 কোটি টাকাটা ভলিউম দেখাবেন। আর আপনি সত্যিকার অর্থে গিয়ে খুঁজে দেখেন যে আসলে এসএমই সেক্টরে সেই ঋণগুলো গেছে কিনা, যায়নি, সেইগুলো গেলে কিন্তু আজকে দেশের চেহারাটা এই অবস্থা থাকতো না। আপনি দেখেন এই যে কয়েকজন আপনাকে টেলিফোন করে আমাদের সঙ্গে যুক্ত হলেন, প্রত্যেকে বললেন যে ব্যাংক যে পরিমাণ কাগজ কলম চায় সেগুলো আমরা সরবরাহ করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে কারা পারেন। আপনি দেখবেন বাংলাদেশে একটা বড় বড় কোম্পানি তৈরি হয়েছে যারা এখন মুড়ি বিক্রি করে, হ্যাঁ মুড়ি ভর্তা বিক্রি করে, যারা এখন চাইলতার আচার বিক্রি করে, যারা আমসত্ত্বা বিক্রি করে, তারা বাদাম বিক্রি করে, মানে বিক্রি করে না এমন কোনো জিনিস না, হচ্ছে তার অনেক বড় কোম্পানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে এসএমএস খাতে যে ঋণগুলো আসে খুব সফট ঋণ, কিন্তু এগুলো রেট অফ ইন্টারেস্ট খুব কম, নামমাত্র রেট অফ ইন্টারেস্ট। এখন একজন সাধারণ মানুষ, সাধারণ উদ্যোক্তা যিনি গ্রামে মুড়ি ভেজে বাজারে নিয়ে যায়, তার পক্ষে কিন্তু সম্ভব না এই বাংলাদেশ ব্যাংক থেকে এই 1 কোটি টাকা ওই কাগজপত্র দিয়ে নিয়ে ওখানে ওই মুড়ির ফ্যাক্টরিটা বড় করা। ও কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, মানুষ প্যাকেট করা মুড়ি এখন কিনছে। এই যে অবস্থাটা, আমরা কিন্তু এসএমই খাতটা হারিয়ে ফেলছি। এই জায়গায় আমরা খুব দ্রুত আমাদের মনোনিবেশ করা দরকার যে এসএমই খাতে কারা ঋণ পাবে এবং তাদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে ঋণ দেওয়া। আদারওয়াইজ হবে কি, এই ঋণগুলো কিন্তু যাচ্ছে, এই ঋণগুলো যে বসে আছে ব্যাংকে তা না, কিন্তু যে ঋণগুলো যাচ্ছে বড়, আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, পাহাড় উঁচু বড় হচ্ছে, বাট দরিদ্ররা আরো নিচে চলে যাচ্ছে। এই জায়গাটা যদি ইমিডিয়েট খেয়াল না করি তাহলে আসলে হবে কি, কাগজে কলমে ঋণ থাকবে, কাগজে কলমে এসএমই থাকবে, বাট বাস্তবে থাকবে না। জি, জনাব হাফিজুর রহমান খান, আপনার জন্য 2 মিনিট। আমি মনে করি যে এখন যে সময়টা এসছে, যেহেতু আমরা বলছি যে তরুণ উদ্যোক্তারা অনেক এগিয়ে এসছে, অনেক মেধা নিয়ে তারা আসছে, অনেক বেশি শিক্ষিত তারা, অতএব এদেরকে নার্সিং করতে হবে। এদের নার্সিং করার জন্য প্রথমে দরকার একটা এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা সরকারি খাতের থেকে এটা বেসরকারি খাতে আসলে এটা একটু বেশি ভালো হবে, এই কারণে যে আমরা মনে করি যে প্রপার কাজটা হবে এবং এই তরুণ মেধাবীদেরকে যারা এন্টারপ্রেনার হিসেবে আনছেন তাদেরকে ডেভেলপ করা এবং তাদেরকে জ্ঞানটা দেওয়া, প্রপার জ্ঞানটা, তাদের যে জ্ঞান এবং তাদের যে আইডিয়াগুলো আছে সেটাকে নিয়ে সেটাকে প্রপার কাজের মতন যাতে হতে পারে, সেই যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে এটাকে ঠিক করে দেওয়া। তারপরে তাদেরকে পুঁজিটা দেওয়া, সেই পুঁজিটা দেওয়ার জন্য ডেফিনেটলি সরকারের হেল্প লাগবে এবং সরকারকে এটার জন্য ফান্ড একদম আলাদা করে দিতে হবে। তাদের জন্য যদি কোনো জমির প্রয়োজন পড়ে সেটাকে আলাদা করে দিতে হবে এবং তাদেরকে ফান্ডও তাদেরকে দিতে হবে এবং তাদেরকে একটু নার্সিং করতে হবে যে তারা প্রপারভাবে কাজটা করছে কিনা। এটা একটা এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমেই সম্ভব। এটা বেসরকারি উদ্যোগে, আমরাও কিন্তু আইবিএফবি থেকেও চিন্তা করছিলাম এটা করবো, এফবিসিসিআইয়ের নেতৃত্বে হতে পারে, জয়েন্টলি হতে পারে, সবাই মিলে, যেখানে সরকারও সহায়তা করবে এবং সকল ব্যবসায়ী, ব্যাংক সবাই একসাথে থাকবে, থেকে তাদেরকে ডেভেলপ করার জন্য চিন্তা করবে। তাহলে আমার মনে হয় আমরা কাঙ্ক্ষিত যে লক্ষ্যে যেতে চাচ্ছি, যে উন্নত দেশে পরিণত হব, তরুণরাই আমাদেরকে সে জায়গায় নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। শেষ করার আগে এক দর্শক আমাদের ফোন করেছেন, আপনার প্রশ্ন করুন। যদি অনুষ্ঠান আমরা শেষ করে দিয়েছিলাম, তারপরেও আপনার ফোনটি নেই, বলুন। জি, আমি পাবনা থেকে জাহিদুল ইসলাম বলতেছিলাম। জি, আমার প্রশ্নটা হলো যে আমার 1 কোটি টাকার প্রজেক্ট, সেখানে আমার প্রায় 30টা খাত আছে, কিন্তু আমার স্থায়ী সম্পদ কম আছে। তো ব্যাংক যে শর্তটা চায় এটা তো পূরণ করা আমার পক্ষে আসলে সম্ভব না, যার কারণে আমি এই এসএমই লোনটাও পাই না। তো আমাদেরকে এরকম কোন সুযোগ করে দিলে যে আমার হয়তো আমি কাজ করছি 30টা, আমার জমি কম আছে, কিন্তু এর মধ্যেই কোন সিস্টেমে হয়তো আমি লোনটা পাবো, এটাই আমার প্রশ্ন।
আপনার প্রশ্নটা যে আপনারা এক লাইন করে বলে ফেলেন, উত্তর দেন। না, বিষয়টা খুব পরিষ্কার। আসলে এই জায়গাগুলো দেখার বিষয় যে আসলে সত্যিকারভাবে যারা এন্টারপ্রেনিয়র তাদেরকে হেল্প করা, এই জায়গাটা আমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে আসলে টাকাওয়ালাকে আরও বেশি টাকা না দিয়ে দেখতে হবে যে তার সত্যিকার অর্থে তার কারখানাটা আছে কিনা এবং সে ওই জায়গাটা সে পারফর্ম করতে পারে কিনা, এবং এই দেখে যদি ব্যাংক সেই জায়গায় কাগজ দুটা কম হইলো তাকে ওই জায়গায় যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা জায়গায় ব্যাংক যেভাবে নিয়ম কানুন বেঁধে রেখেছেন সেই ক্ষেত্রে যদি একটা কাগজ কম নিয়ে তাকে ঋণ দেওয়া হয় আর সে কোনো কারণে যদি ওই ঋণ গ্রহীতা ডিফল্ট করেন তাহলে কিন্তু ব্যাংকের ম্যানেজার চাকরি চলে যায়। এই জায়গাগুলো আমাকে আরও বেশি করে খেয়াল করতে হবে যে আসলে নতুন উদ্যোক্তা তৈরি করা প্লাস যারা উদ্যোক্তা আছে তাদেরকে ভালোভাবে ফিডব্যাক দেওয়া। জি, আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করি। যেই দর্শকরা আমাদেরকে ফোন করেছেন, ফোনে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে এই অনুষ্ঠানটি আমরা করি প্রতিদিনই শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার বেলা 12টায় আমাদের এই অনুষ্ঠান হয়। শুক্রবারে এই অনুষ্ঠানটি হয়নি, সেদিন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেদিন আমরা 11টায় একটি সামাজিক অনুষ্ঠান করি, তার নাম হলো খোলামত। আমাদের অনুষ্ঠানে সরাসরি ফোন করা যায়, আপনারা সংযুক্ত থাকতে পারেন। আমরা আমাদের সঙ্গে সংযুক্ত করেছিলাম এবিসিসি এর সাবেক সভাপতি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী একরামউদ্দিন আহমেদকে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন এবিসিসি এর সাবেক সহসভাপতি জনাব হেলাল উদ্দিন এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক, আমাদের সঙ্গে থাকে ধন্যবাদ। কাল একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।